ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। এটি আমাদের গণিতের 3 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটিতে মূলত আমরা গণিতের 40টি গুরুত্বপূর্ণ প্যাডাগজির প্রশ্নকে আলোচনা করব। তো যারা আমাদের এই চ্যানেলের অন্যান্য মক টেস্টগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন বিষয়ের সঙ্গে গণিতের অনুবন্ধ খুবই কম? এ ভৌতবিজ্ঞান, বি জীবনবিজ্ঞান, সি ইতিহাস, ডি ভূগোল। খুব সহজ প্রশ্ন। অনুবন্ধ, এই যে অনুবন্ধ মানে একটা বিষয়ের সাথে অন্য বিষয়ের যে যোগাযোগ বা সংযোগ, বা যে একটা রিলেট করা, একটা বিষয়ের সাথে অন্য বিষয়কে কোরিলেট করা, এটাকে অনুবন্ধ বলা হয়। তো গণিতের সাথে অনুবন্ধ নেই, সেটা হচ্ছে ইতিহাসে। যেমন এই যে জীবন বিজ্ঞানের সাথে ভৌতবিজ্ঞান বা জীবন বিজ্ঞানের সাথে ভূগোল, এগুলো কিন্তু কখনো কখনো এদের কিন্তু একটা অনুবন্ধ রয়েছে, কিন্তু এই যে গণিত তার সাথে ইতিহাসের অনুবন্ধ খুবই কম। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরে গাণিতিক পাজেল নিম্নলিখিত কোনটিতে সাহায্য করে? এ শিক্ষার্থীদের আনন্দ দেয়, বি শিক্ষার্থীদের সমস্যা সমাধান দক্ষতা যাচাই করে, সি সমস্যার সমাধান দক্ষতার বৃদ্ধিতে, ডি শ্রেণীতে অত্যন্ত বুদ্ধিমান শিক্ষার্থীর শনাক্তকরণে সাহায্য করে। এখানে যে সমস্ত অপশনগুলো আছে দেখো, যেমন এই যে অত্যন্ত বুদ্ধিমান শিক্ষার্থীদের শনাক্তকরণ বা সমস্যা সমাধান দক্ষতা বৃদ্ধি বা আনন্দ দেয়, এগুলো কিন্তু গৌণ বিষয়। এখানে বলেছে যে মুখ্য যেটাতে সাহায্য করে সেটাই, সেদিক থেকে দেখতে গেলে তো 4টে অপশনই ঠিক, কিন্তু তা নয়। এখানে কিন্তু যে মেন বা প্রধান বা সঠিক যেটা উপযুক্ত সেটা। গাণিতিক পাজল মানে আমাদের যে সমস্ত রিজনিং টাইপের যে গণিতের অঙ্কগুলো, ম্যাথামেটিক্যাল অপারেশন যেগুলো আছে, জিআই ইন্টেলিজেন্স, সেই জিনিসগুলো কি করে, যে শিক্ষার্থীদের সমস্যা সমাধান দক্ষতা যাচাই করে। এটা অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বৃত্তের সর্ববৃহৎ জ্যাটি হলো এ পরিসীমা, বি ব্যাস, সি ব্যাসার্ধ, ডি উপরের কোনোটিই নয়। দেখো তোমরা জানো জ্যা, আশা করি জানো, জ্যা হচ্ছে, এটা যদি ত্রিভুজ বৃত্তের কেন্দ্র হয়, এখান থেকে যে সংযোগটা, এটা হচ্ছে জ্যা বলা হয়। তো বলে বৃত্তের সর্ববৃহৎ জ্যা, সেটা যেটা কেন্দ্রকে ছেদ করে যাবে, যে রেখাটা এক প্রান্তে কোনো এর থেকে বড় তো আর হবে না, তাহলে সেটা কি হবে, ব্যাস হবে। অপশন বি সঠিক। পরের প্রশ্ন, গণিতে যে সকল শিক্ষার্থী মেধা আছে তাদের জন্য গড়তে হবে এ গবেষণা কেন্দ্র, বি আবাসিক বিদ্যালয়, সি বিশেষ বিদ্যালয়, ডি সমন্বয় বিদ্যালয়। তাহলে গণিতে যে সকল শিক্ষার্থীদের মেধা আছে তাদের জন্য গড়তে হবে বিশেষ বিদ্যালয়। অপশন সি এটা সঠিক হবে। পরের প্রশ্ন, নিরক্ষর দোকানদারের দ্বারা ব্যবহৃত গণিত এ শিক্ষকের দ্বারা শ্রেণীকক্ষে আলোচনা করা দরকার সমস্যা সমাধানের বিকল্প কৌশল হিসেবে, বি গাণিতিক শিক্ষণে উপযুক্ত নয়, সি সমস্ত গাণিতিক সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ, ডি অস্পষ্টতা থাকে এবং এতে সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখো আমরা কিন্তু নিরক্ষর দোকানদারের কাছ থেকে অনেক কিছু ব্যবহৃত গণিতগুলো শিখতে পারি, এবং সেটা আমাদের প্র্যাকটিক্যাল নলেজ, একটা ব্যবহারিক জ্ঞান কিন্তু তার। সেটা কি করতে হবে, যে শিক্ষকের দ্বারা শ্রেণীকক্ষে আলোচনা করা দরকার এবং সমস্যা সমাধানের বিকল্প কৌশল হিসেবে। এগুলো আমরা নর্মালি কিন্তু করেও থাকি, বিদ্যালয়ে যেটা করানো হয় সেটা কিন্তু এভাবেই শেখানো হয়। সেক্ষেত্রে তাই এটা অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটা সরলরেখা প্রকাশ করতে কমপক্ষে কয়টি বিন্দু দরকার? এ একটি, বি দুটি, সি অসংখ্য, ডি তিনটি। খুব ভালো প্রশ্ন এটা। তোমরা জানো যে একটা সরলরেখা কিন্তু অসংখ্য বিন্দুর কিন্তু সমষ্টি হচ্ছে একটা সরলরেখা। কিন্তু প্রশ্নটা এখানে কি বলেছে, যে একটা সরলরেখা প্রকাশ করতে কমপক্ষে কয়টি বিন্দু দরকার? তাহলে একটা যদি ছোট্ট সরলরেখা হয়, সেটাও যেমন এই দুটো বিন্দু হলেই কিন্তু হয়ে যাবে। আবার বড় ক্ষেত্রেও কিন্তু দুটো, তার মধ্যে থাকতে পারে অসংখ্য বিন্দু, তো দুটো বিন্দু দরকার। এটা অপশন বি। পরের প্রশ্ন, গণিত হলো সেই ভাষা যার সাহায্যে ঈশ্বর এই মহাবিশ্ব রচনা করেছেন। এই উক্তিটি কে করেছেন? এ গ্যালিলিও, বি হকবেন, সি প্লেটো, ডি নিউটন। খুব ভালো প্রশ্ন, অনেকবার তোমরা হয়তো পড়েছো এই প্রশ্নটাকে। তো গণিত হলো সেই ভাষা যার সাহায্যে ঈশ্বর এই মহাবিশ্ব রচনা করেছেন, এই উক্তিটি করেছেন গ্যালিলিও। অপশন এ। পরের প্রশ্ন, কোঠারি কমিশন বিদ্যালয়ে যে ধরনের গবেষণা কেন্দ্র গড়ার সুপারিশ দেয় তা হলো এ গণিত গবেষণা কেন্দ্র, বি আবাসিক গণিত গবেষণা কেন্দ্র, সি জ্যামিতিক গবেষণা কেন্দ্র, ডি অনাবাসিক গণিত গবেষণা কেন্দ্র। তো কোঠারি কমিশন বিদ্যালয়ে যে গবেষণা করার সুযোগ দিয়ে সুপারিশ করেছিল সেটা হচ্ছে আবাসিক গণিত গবেষণা কেন্দ্র। অপশন বি। পরের প্রশ্ন, শিক্ষার্থীর গণিত বিষয়ে ধারণার বিকাশ প্রাথমিকভাবে নিচের যেটির সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো এ সামাজিক বিকাশ, বি বৌদ্ধিক বিকাশ, সি দৈহিক বিকাস, ডি পাক্ষবিক বিকাশ। তো এই যে
গণিত গণিত বিষয়ে যে ধারণার বিকাশ সেটা হচ্ছে বৌদ্ধিক বিকাশ, এর সাথে সম্পর্কযুক্ত। দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে তাকে কি বলে? এ বিশুদ্ধ পৌনঃপুনিক, বি অবিশুদ্ধ পৌনঃপুনিক, সি মিশ্র পৌনঃপুনিক, ডি কোনোটি নয়। খুব ভালো প্রশ্ন এটা। কি বলেছে দেখো, যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে তাকে বলা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক। পরের প্রশ্ন, গণিতের ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী কোনো অঙ্ক গতানুগতিক নিয়মে না করে বিকল্পভাবে সমাধান করে, তাহলে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন? এ ক্লাসের বাইরে এসে আপনার সঙ্গে কথা বলতে বলবেন, বি বিকল্পভাবে সমাধানের জন্য তাকে ভর্ৎসনা করবেন, সি তাকে নিরুৎসাহিত করবেন, ডি তাকে উৎসাহিত করবেন। এই প্রশ্নগুলোর চেহারা একটু বড়, কিন্তু পড়ে দেখবে এর মধ্যে কিছুই নেই, যেন নাম্বারটা ইচ্ছে করে দিতে চেয়েছে। এর সঠিক উত্তর হবে তাকে উৎসাহিত করবেন, অপশন ডি, এটা হবে সঠিক। পরের প্রশ্ন, একটা ইটের কয়টা তল আছে? এ 6টি, বি 4টি, সি 2টি, ডি 8টি। খুব সহজ প্রশ্ন। কি বলেছে যে একটা ইটের কয়টি তল আছে? ইট কি? ইট একটা আয়তঘন, এর তল আছে 6টি, চারপাশে 4টে, একটা উপরে একটা নিচে, 4 2 6। পরের প্রশ্ন, কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? এ ভূমি, বি লম্ব, সি অতিভুজ, ডি কোণ। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এই লম্ব ভূমির বিপরীত দিকটা এটা হচ্ছে অতিভুজ, তাহলে অপশন সি। পরের প্রশ্ন, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়? এ ধনাত্মক সংখ্যা, বি অমূলদ সংখ্যা, সি মূলদ সংখ্যা, ডি অখণ্ড সংখ্যা। এটাও খুব ভালো প্রশ্ন। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অখণ্ড সংখ্যা। এটাকে আবার অনেক সময় অভগ্ন সংখ্যা এরকম বলে, বা ইংরেজিতে বলা হয় কিন্তু হোল নাম্বার। পরের প্রশ্ন, শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী হয়? এ 2009, বি 2010, সি 2011, ডি 2012। এই যে শিক্ষার অধিকার আইন, এটা সংসদ দ্বারা গৃহীত হয়েছে কিন্তু 2009 সালে, কিন্তু এটা কিন্তু কার্যকরী হয়ে এটা কিন্তু বলেছে, তাই হবে 2010, তারিখটা 1 এপ্রিল। পরের প্রশ্ন, কোন ধরনের মূল্যায়নকে ইভালুয়েশন ফর লার্নিং বলা হয়? এ প্রস্তুতিকালীন মূল্যায়ন, বি অন্তিমকালীন মূল্যায়ন, সি স্থান নির্ণায়ক মূল্যায়ন, ডি দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। এই যে অপশন এ প্রস্তুতিকালীন মূল্যায়ন, একে বলা হয় ইভালুয়েশন ফর লার্নিং। খুব ভালো প্রশ্ন এটাও। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থী অঙ্কের পরীক্ষায় 50 পেয়েছে, একে কি বলে? এ মূল্যায়ন, বি অ্যাসেসমেন্ট, সি পরিমাণ, ডি পরীক্ষা। কোনো একজন শিক্ষার্থী অঙ্কে 50 পেয়েছে, এটা তার পরিমাণ, অপশন সি। পরের প্রশ্ন, গোষ্ঠী কতগুলি বিষম জাতির এবং কতগুলি সমজাতিক লোকজন নিয়ে গঠিত? এই কথাটি কে বলেছেন? এ সাফার, বি হকবেন, সি রোজার বেকন, ডি এদের কেউ নন। এই যে গোষ্ঠী কতগুলি বিষম জাতির এবং কতগুলি সমজাতিক লোকজন নিয়ে গঠিত, এটি কথাটি বলেছেন সাফার, অপশন এ সঠিক হবে। পরের প্রশ্ন, গণিত শিক্ষার পাঠ্যক্রম তৈরির সময় নিচের কোনটি মনে রাখতে হবে? এ পাঠ্যক্রম বিস্তৃত হবে, বি পাঠ্যক্রম পরিবর্তনশীল হবে, সি পাঠ্যক্রম উদ্দেশ্যমুখী হবে, ডি সবগুলোই। খুব সহজ প্রশ্ন। শুধুমাত্র গণিত শিক্ষা নয়, যে কোনো বিষয়ের পাঠ্যক্রম যখন তৈরি করা হবে তার পাঠ্যক্রম বিস্তৃত হবে, পরিবর্তনশীল হবে, উদ্দেশ্যমুখী হবে, এগুলো সবগুলোই হবে, অপশন ডি। পরের প্রশ্ন, গণিতের কোনো ধারণা ব্যাখ্যা করতে পারা কোন সামর্থ্যের বহিঃপ্রকাশ? এ জ্ঞানমূলক, বি বোধমূলক, সি প্রয়োগমূলক, ডি দক্ষতামূলক। ব্যাখ্যা, পার্থক্য, এগুলো কিসের মধ্যে আছে? এগুলো বোধের মধ্যে আছে, তাই অপশন বি এটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, আকার নামক পাঠ একক থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের আকারের মাধ্যমে ছবি আঁকতে বলবেন। এই কার্যাবলীর মাধ্যমে নিম্নলিখিত কোন উদ্দেশ্যটি অর্জিত হবে? এ জ্ঞান, বি বোধশক্তি, সি সৃজনশীলতা, ডি প্রয়োগ। দেখো এখানে কিন্তু দক্ষতাটা নেই,
এই যে আঁকতে বলবেন, তার মানে তার দক্ষতা প্রকাশ পাবে, কিন্তু এখানে নেই। তার জ্ঞান, বোধ আছে, প্রয়োগ আছে, দেখো সৃজনশীলতা। অপশন সি এটা সঠিক হবে। আর যদি দক্ষতা থাকতো তখন কিন্তু দক্ষতা হতো। পরের প্রশ্ন, একজন শিক্ষক দ্বিতীয় শ্রেণীতে যোগ শেখাচ্ছেন, নিম্নলিখিত কোনটি সব থেকে ভালো কৌশল হতে পারে? এ, যোগের সমস্যা দ্বিতীয় শ্রেণীতে দেওয়া যাবে না। বি, যোগের সমস্যা শুধুমাত্র অ্যাসেসমেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে। সি, যোগের ধারণা পরিচিত সমস্যার দ্বারা দেওয়া উচিত। ডি, অধ্যায়ের শেষে যোগের সমস্যা করানো উচিত। কোশ্চেনটা পড়েই বুঝতে পারছো, খুব সহজ প্রশ্ন এটা। কি করতে হবে, যে যোগের ধারণা পরিচিত সমস্যার দ্বারা দেওয়া উচিত। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোন প্রকার প্রশ্নে গণিতের বিষয়বস্তুর জ্ঞান সঠিকভাবে পরিমাপ করা যায় না? এ, নৈর্ব্যক্তিক প্রশ্ন। বি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ডি, রচনাধর্মী প্রশ্ন। এটা একটু অন্যরকম প্রশ্ন। প্রশ্নটা কিন্তু উত্তর কিন্তু আমি যেটা দেখেছি নানান জায়গায়, সেটা কিন্তু সব জায়গায় রচনাধর্মী প্রশ্ন দেওয়া আছে। কিন্তু এখানে আমার মনে হয়েছে পুরো কোশ্চেনটা পড়ে দেখো যে কি বলেছে, যে কোন প্রকার প্রশ্নে গণিতের বিষয়বস্তুর জ্ঞান সঠিকভাবে পরিমাপ করা যায় না। এটা আমার মতে অবশ্যই উত্তর হওয়া উচিত নৈর্ব্যক্তিক প্রশ্ন। কেন? পরীক্ষায় যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আমরা আন্দাজে করে আসতে পারি। অবশ্যই যেগুলোতে অপশন দেওয়া আছে এমসিকিউ, কিন্তু যখন সেটা রচনাধর্মী ব্রড টাইপ হবে সেখানে কিন্তু আন্দাজে করার উপায় নেই। তাহলে এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন এটা সঠিক উত্তর হবে। তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন, গণিত শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে একটি স্বাধীন চল হলো এ, শিক্ষার্থী। বি, শিক্ষক। সি, করণিক। ডি, প্রধান শিক্ষক। এই প্রশ্নটা শুধু গণিত কেন, পরিবেশ বা বাংলা বা সব বিষয়ই হতে পারে। এখানে তো স্বাধীন চল, অবশ্যই সেটা শিক্ষার্থী। পরের প্রশ্ন, সহজে যেভাবে শিক্ষার্থীদের জ্যামিতি শেখানো যায়, এ, কাগজ কেটে দেখিয়ে। বি, ত্রিভুজ চতুর্ভুজের প্রভৃতি মডেল দেখিয়ে। সি, বই মুখস্থ করিয়ে। ডি, বোর্ডে অঙ্কন করে। জ্যামিতি কিভাবে শেখাবে? শেখানো তো অনেকভাবে যায়, কিন্তু দেখো সব থেকে উপযুক্ত ত্রিভুজ চতুর্ভুজ প্রভৃতির মডেল দেখিয়ে, অর্থাৎ যে জ্যামিতিক সামতলিক যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোর মডেল দেখিয়ে। অপশন বি এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গণিত পাঠের গুরুত্ব শিক্ষার্থীদের কিভাবে বোঝানো যায়? এ, গণিতে ভালো ফল করলে পুরস্কারের ব্যবস্থা করে। বি, গণিতের সমস্যা সমাধানের মাধ্যমে। সি, অন্য বিষয়ে গণিতের ব্যবহারের কথা উল্লেখ করে। ডি, কোনোটিই নয়। দেখো কি বলেছে, গণিত পাঠের গুরুত্ব শিক্ষার্থীদের বোঝানো যাবে গণিতের সমস্যা সমাধানের মাধ্যমে। অপশন বি হবে সঠিক উত্তর। তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি বা ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, তারা যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম যে চাকরির ইনফরমেশন বা জব রিলেটেড ইনফরমেশন সেখানে শেয়ার করছি, এবং সাথে সাথে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালও কিন্তু সেখানে শেয়ার করছি। তাই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। পরের প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য হলো এ, পুঁথিগত শিক্ষা। বি, গহনাত্মক শিক্ষা। সি, সৃজনশীলতা। ডি, বিষয়মুখী শিক্ষা। সহপাঠক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য এটা হবে সৃজনশীলতা। অপশন সি। পরের প্রশ্ন, কোন পরিমাপক স্কেলের সাহায্যে বিচ্যুতির পরিমাপ করা যায় না? এ, নমিনাল স্কেল। বি, অর্ডিনাল স্কেল। সি, ইন্টারনাল স্কেল। ডি, রেশিও স্কেল। এই যে নমিনাল স্কেল, এর সাহায্যে বিচ্যুতির পরিমাপ করা যায় না। পরের প্রশ্ন, মূল্যায়নকে আমরা কটি ভাগে ভাগ করে থাকি? এ, 3। বি, 4। সি, 5। ডি, 2। তো মূল্যায়নকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করি, কি একটা ফর্মেটিভ ইভ্যালুয়েশন আর একটা হচ্ছে সাবমেটিভ ইভ্যালুয়েশন। অপশন ডি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরের গণিতের পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? এ, অবাস্তব। বি, বিমূর্ত বিষয়ের সাথে মিল রেখে। সি, কাল্পনিক। ডি, বাস্তবের সাথে মিল রেখে। খুব সহজ প্রশ্ন এটা, যে প্রাথমিক স্তরে গণিতের পাঠ্যক্রম হওয়া উচিত বাস্তবের সাথে মিলে, কারণ প্রাথমিক স্তর সেখানে বিমূর্ত আইডিয়া তারা নিতে পারবে না। পরের প্রশ্ন, একক অভিজ্ঞা বা ইউনিট টেস্ট কোন ধরনের বিষয়ের সাথে সম্পর্কিত? এ, প্রস্তুতিকালীন মূল্যায়ন। বি, দুর্বলতা নির্ণায়ক। সি, মূল্যায়ন অন্তিমকালীন মূল্যায়ন। ডি, স্থান নির্ণায়ক মূল্যায়ন। যে একক, এটা অভিক্ষা হবে, বানানটা ভুল আছে, বা ইউনিট টেস্ট, এটা হচ্ছে প্রস্তুতিকালীন মূল্যায়ন। এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডিসগ্রাফিয়া হলো
লিখন, এ লিখন সম্পর্কিত অক্ষমতা, বি পঠন সম্পর্কিত অক্ষমতা, সি গণনা সম্পর্কিত অক্ষমতা, টি প্রযুক্তিগত অক্ষমতা। খুব সহজ প্রশ্ন। ডিসগ্রাফিয়া হলো লিখন সম্পর্কিত অক্ষমতা। পরের প্রশ্ন, আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার পেশার মাত্রা নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে? এ পেশাগত দক্ষতা, বি অধিক বেতন প্রাপ্তি, সি অধিক ছুটি উপভোগ, ডি শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য। তো একজন শিক্ষক বা শিক্ষিকার পেশার মাত্রাটা হওয়া উচিত অপশন ডি শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য, অপশন ডি। পরের প্রশ্ন, গণিতের কাম্য শিখন সামর্থ্য বিকশিত করা হয় এ শিশুদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য, বি শিশুরা যাতে ছোট ছোট ধাপে গণনা করতে পারে, সি বিভিন্ন শিক্ষামূলক সার্ভেতে শিশুদের পারদর্শিতা বৃদ্ধির জন্য, আর ডি শ্রেণীকক্ষ অনুযায়ী শিশুদের কৌশল দক্ষতার পরিপোষণের জন্য। কাম্য শিখন সামর্থ্য তার উদ্দেশ্য কিন্তু শ্রেণীকক্ষে অনুযায়ী শিক্ষার্থীদের কৌশল দক্ষতার পরিপোষণ ঘটানো। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে হওয়া নিম্নলিখিত কোনটি একটি অ্যাক্টিভিটি? এ শিশুরা অন্বেষণে ব্যস্ত, বি কিভাবে যোগ করতে হয় তা শিক্ষক ব্যাখ্যা করছেন, সি শিশুর ছন্দের আকারে সংখ্যা গণনা করছে, ডি শিশুরা ব্ল্যাকবোর্ড থেকে প্রতিলিপি বানাচ্ছে। খুব ভালো প্রশ্ন। কি বলেছে দেখো, যে শ্রেণীকক্ষে হওয়া নিম্নলিখিত কোনটি একটা অ্যাক্টিভিটির উদাহরণ? শিশুরা অন্বেষণে ব্যস্ত, এটা একটা অ্যাক্টিভিটি, না কিভাবে যোগ করতে হয় তা শিক্ষক ব্যাখ্যা করছেন, এটা, না শিশুর ছন্দের আকারে সংখ্যা গণনা করছে, এটা হবে, না শিক্ষার্থীরা ব্ল্যাকবোর্ড থেকে কপি করছে, এটা হবে। তো এই উত্তরটা তোমরা কমেন্টে জানিও। এটা কিন্তু একটু বিতর্কিত বা অন্যরকম প্রশ্ন, তোমরা এই উত্তরটা কিন্তু কমেন্টে জানিও, উত্তরটা আমি কমেন্টেই দেব। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাথমিক স্তরে গণিত পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? এ উচ্চ শ্রেণীর সাথে ধারণার সংযুক্তকরণ, বি জটিল থেকে সরলের দিকে ধারণার উপস্থাপন, সি একটা কঠিন শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে ধারণার উপস্থাপন, ডি মূর্ত থেকে বিমূর্ত মাধ্যমে ধারণার উপস্থাপন। খুব সহজ প্রশ্ন এটাও, যে প্রাথমিক স্তরে গণিত পাঠ্য বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা মূর্ত থেকে বিমূর্তর মাধ্যমে ধারণার উপস্থাপন করা। পরের প্রশ্ন, গণিত শিখনের ব্যাপারে নিম্নলিখিত কোনটি সত্য? এ গণিত শিখন একটা কঠিন বিষয়, বি সাধারণত মেয়েরা গণিতে দুর্বল, সি সকলের গণিত শিখতে পারে, ডি একমাত্র প্রচুর অভ্যাসের মাধ্যমে গণিত শেখা যায়। দেখো খুব ভালো প্রশ্ন। এটা বাস্তবে যাই হোক না কেন, এটা পড়ে বুঝতে হবে যে গণিত শিখন একটা কঠিন বিষয় না, এটা ধরলে হবে না যে কঠিন বিষয়, এরকম ধরলে হবে না। সাধারণত মেয়েরা গণিতে দুর্বল হবে না, যদি সত্যি সত্যি দুর্বল হয়, দেখতে পারি যে আমরা ম্যাক্সিমাম মেয়েরা হয়তো দুর্বল দেখা যায় অনেক ক্ষেত্রেই, কিন্তু না, এই ক্ষেত্রে কিন্তু এরকম ভাবলে হবে না। আর একমাত্র প্রচুর অভ্যাসের মাধ্যমে গণিত শেখা যায়, সবার তো প্রচুর অভ্যাসের প্রয়োজন হয় না, হয়তো শেখা যেতে পারে। তাহলে এটা ধরে নিতে হবে যে হ্যাঁ সকলেই গণিত শিখতে পারে, এটা সত্য। প্রশ্নটা কিন্তু অন্যরকম ভাবে একটু ভাবতে হবে। অপশন সি এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জ্যামিতি শেখানোর সবচেয়ে সাধারণ উপায় হলো এ আরোহী পদ্ধতি, বি অবরোহী পদ্ধতি, সি উপরের দুটোই, ডি কোনোটাই নয়। এটা সঠিক উত্তর হবে অপশন বি অবরোহী পদ্ধতি। পরের প্রশ্ন, গণিত সার সংগ্রহ কে লিখেছিলেন? এ আর্যভট্ট, বি ভাস্কর, সি শ্রীধর আচার্য, ডি মহাবীর। তো গণিত সার সংগ্রহ এটা লিখেছেন মহাবীর। পরের প্রশ্ন, এনসিএফ 2005 এর বিবেচনাক্রমে গণিত বিষয়টিকে চিন্তা ও যুক্তির পাথেয় হিসেবে গ্রহণ করার নির্দিষ্ট উপায় হলো এ গণিতের পাঠ্যপুস্তকটিকে পুনঃলিখনের মাধ্যমে, বি শিক্ষার্থীকে অনেক সমস্যা দেওয়ার মাধ্যমে, সি শিক্ষার্থীকে বিশেষ কোচিং দেওয়ার মাধ্যমে, টি শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করার অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে। দেখো এইরকমই প্রশ্ন কিন্তু বারবার ঘুরিয়ে আসছে এবং একই রকম প্রশ্ন। কি বলেছে যে বিবেচনাক্রমে গণিত বিষয়টাকে চিন্তা ও যুক্তির সাথে পাথেয় হিসেবে গ্রহণ করার নির্দিষ্ট উপায় হলো, এটা কি হবে, শিক্ষার্থীর বাস্তব জীবনের সাথে সংযুক্ত করার অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে। অপশন ডি এটা সঠিক উত্তর হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিও। আর তোমাদের গণিতে প্যাডাগজির আর কোনো ক্লাস লাগবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা আমাদের আগের মক টেস্টগুলো ইভিএস বা চাইল্ড সাইকোলজি বা বাংলার বা ইংরেজির দেখোনি, অবশ্যই দেখে নিও, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।